প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রত্যাশাও তাই, তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো। আমি পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল এন্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রোগ্রামিং ভাষার সি প্রোগ্রামের গঠন বা স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তোমরা ঝটপট বসে যাও খাতা কলম নিয়ে। আশা করি আমার সাথে তোমরা পুরো সময় ধরে থাকবে এবং ক্লাস ভালোভাবে দেখলে আশা করি উপকৃত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্বে জানবো সি প্রোগ্রামের গঠন প্রণালী, সি প্রোগ্রাম গঠন প্রণালীর বর্ণনা এবং একটি উদাহরণ। তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু শুরু করি। একটি সি প্রোগ্রামের দুইটি অংশ থাকে। যথা এক হেডার ফাইল, দুই মেইন ফাংশন। এখানে আমরা যে কাজটা দেখি সেটা হলো প্রোগ্রাম শুরু হয় হ্যাশ দিয়ে। এটাকে আমরা লিখি ইনক্লুড stdio.h এবং ইনক্লুড conio.h। আর মেইন ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে দিয়ে থাকি এইভাবে, মেইন প্যারেনথেসিস, লেফট এন্ড রাইট প্যারেনথেসিস দিয়ে আমরা দিয়ে থাকি, যেটাকে আসলে আমরা বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট বাম এবং ফার্স্ট ব্র্যাকেট ডান, কিন্তু আমাদের এটা সি প্রোগ্রামের ভাষায় এটাকে বলা হয় প্যারেনথেসিস, লেফট প্যারেনথেসিস এন্ড রাইট প্যারেনথেসিস। আর এটাকে বলা হয় লেফট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল। এখন শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করলে আমরা দেখব হেডার ফাইলের মধ্যে যে দুইটি ফাইল আমরা অ্যাসাইন করলাম, সেই দুইটা ইনক্লুড করলাম, সংযুক্ত করলাম, সেই দুইটার এটা এই অংশটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এইচ মানে হচ্ছে হেডার ফাইল। ঠিক একই রকম conio.h অর্থাৎ কন্টিনিউয়াসলি ইনপুট আউটপুট এর জন্য হেডার ফাইল। এখানে আমাদের ব্যবহারগত কিছু ফাংশন আমরা এখানে আলাদা আলাদা অ্যাসাইন করি, সেটা পরবর্তীতে আমরা দেখব। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রোগ্রামের স্ট্রাকচারটা একে নিয়ে আমরা এই পুরো বিষয়টাকে ভালোভাবে আমরা বুঝে নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা সি প্রোগ্রামের গঠনের স্ট্রাকচারটা এখানে তুলে ধরলাম। তোমরা এই স্ট্রাকচারটা লিখে নিতে পারো। আমি কাজের সুবিধার্থে এটা আগে লিখে নিয়ে তোমাদেরকে এখন একটু বুঝিয়ে দেব, তোমরা একটু খেয়াল করো। এখানে প্রথমে খেয়াল করো ডকুমেন্ট সেকশন। ডকুমেন্ট সেকশন হচ্ছে আমরা এই সি প্রোগ্রামটা কি বিষয় নিয়ে লিখবো তার যদি কোনো বর্ণনা দিতে চাই, সেটা আমরা
ডকুমেন্ট সেকশনে লিখব। সেখানে সেটা যদি আমরা সি প্রোগ্রামের টেমপ্লেটে যদি লিখতে যাই, সেখানে সেটা প্রোগ্রামের ভেতরে চলে আসতে পারে। তার কারণে যে কোনো মন্তব্য যদি আমরা লিখতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই সাইনগুলো ব্যবহার করতে হবে। এখানে স্ল্যাশ স্টার শেষে স্টার স্ল্যাশ অথবা ডাবল স্ল্যাশ দিলে আমরা মন্তব্যটা লিখতে পারবো। এটা আর আমাদের প্রোগ্রামের মধ্যে শো করবে না, কিন্তু আমরা আবার এই মন্তব্যটা দেখতে পাবো। এটা আর আমাদেরকে যখন এটা আমরা রান করাবো, তখন রানের সময় এটা গ্রহণ করবে না। তখন আমরা এটাকে আমরা দেখাইতে পারবো। সেই জন্য আমাদের এই ডকুমেন্ট সেকশনটা লেখা হয়ে থাকে। এটা লেখা হয় এই কারণে, একজন প্রোগ্রাম তৈরি করলো, কি সম্পর্কে কি উদ্দেশ্যে তৈরি করলো সেটার একটা বর্ণনা লিখে দিতে হয়। সেই বর্ণনাটা লেখা থাকলে পরবর্তী কাজগুলো করতে বা পরের জন এই কাজগুলো করতে সুবিধা হয়। সেই জন্যই মূলত ডকুমেন্ট সেকশন। এবার আসি আমরা লিঙ্ক সেকশন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেকশন। সি প্রোগ্রামের যেখানে হেডার ফাইলের মধ্যে সংযুক্ত থাকে, সেখানে মূলত আমাদের এটার মধ্যে আমরা একটু আগে দেখিয়েছিলাম, যেমন হ্যাশ ইনক্লুড studio.h, এরকম আমরা ইনক্লুড হ্যাশ ইনক্লুড conio.h এটাও আমরা লিখে থাকি। এগুলো দুই ধরনের কাজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে বুঝবো। তার আগে আমরা যে বিষয়টা নিয়ে এখানে খুব জোর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইনক্লুড studio.h। এটা মূলত আমাদের হেডার ফাইলের মধ্যে থাকবে। এটাকে লিংক করা থাকে এই কারণে, আমরা যখন প্রোগ্রামটা করব, আমাদের যখন প্রোগ্রামটা অ্যাসাইন করব, অ্যাসাইন করার সাথে সাথে এখান থেকে এই ফাইল থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো পেয়ে যাব। এবার আসি আমরা ডেফিনেশন সেকশন। ডেফিনেশন সেকশনে মূলত হচ্ছে ধ্রুবমানের ব্যবহার যদি আমরা করে থাকি, সব প্রোগ্রামে এটা ব্যবহার হয় না, কিন্তু যেগুলোতে ব্যবহার হয় সেখানে আমরা হ্যাশ লিখে ডেফিনেশন স্টেপ 10 এরকম একটা উদাহরণ এখানে ডিফাইন স্টেপ 10, অর্থাৎ আমরা স্টেপ 10 কে ডিফাইন করলাম। এরকম যদি আমরা ধ্রুবমানের জন্য যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ডেফিনেশন সেকশনটা ব্যবহার করে থাকি। এটা খুব গুরুত্বপূর্ণ না যদি আমরা ধ্রুবক ব্যবহার না করি। এবার আসি আমরা গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল সলভ ঘোষণা করা, অর্থাৎ এটাকে বলা হয়, আমরা মূলত দুই ধরনের সলভ ব্যবহার করে থাকি। আগেরটা হচ্ছে ধ্রুবক, যেটা অপরিবর্তনীয়, আর চলক হচ্ছে পরিবর্তনশীল। মূলত চলক আমরা ব্যবহার করে থাকি আমরা যদি এটা প্রতিটা প্রোগ্রামের জন্য আমাদের মেমোরিতে জায়গা নিতে হয়। মেমোরিতে জায়গা নেওয়ার জন্য আমরা সরাসরি মেমোরিতে না লিখে এটাকে না নিয়ে আমরা যদি কোন একটা চলকের মাধ্যমে নিই, তখন সেটা আমাদের কাছে দৃশ্যমান হয়, যার কারণে আমরা চলক ঘোষণা করে থাকি। সেখানে দুই ধরনের চলক আমরা ঘোষণা করি, একটাকে বলা হচ্ছে গ্লোবাল চলক আর একটাকে বলা হচ্ছে লোকাল চলক বা লোকাল ভেরিয়েবল। এরপরে হচ্ছে মেইন সেকশন। মেইন হচ্ছে এটাও একটা ফাংশন। এই ফাংশন সেকশনের মধ্যে আমাদের প্রোগ্রামটাকে এর ভেতরে ব্রেসের সাহায্যে, অর্থাৎ আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে চিনি, আসলে এটা সি প্রোগ্রামের ভাষায় এটাকে বলা হয় ব্রেস। ব্রেস এখানে শুরু এবং শেষে দিতে হয়। এটা না দিলে আমাদের মেইন ফাংশন কাজ করবে না। মেইন ফাংশনের মধ্যে আমরা ডিক্লারেশন করব লোকাল চলক, অর্থাৎ আমরা গ্লোবাল চলক ঘোষণা করব মেইন সেকশনের পূর্বে, অর্থাৎ মেইন সেকশনের বাইরে, এই ব্রিজের বাইরে।
ব্রিজের বাইরে যখন আমরা ডিক্লারেশন যেটা করি সেটা সাধারণত গ্লোবাল সলভ, আর যেটা আমরা মেইন ফাংশনের ভিতরে ঘোষণা করে থাকি সেটা হচ্ছে লোকাল সলভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মেইন ফাংশন, গ্লোবাল সলভ এবং লোকাল সলভ, এই দুটো জিনিস আমরা আশা করি বুঝে গেছি কোনটা কোথায় অ্যাসাইন করতে হয়। এরপরে ডিক্লারেশনের পরে আমাদের আসে এক্সিকিউশন। এক্সিকিউশন হচ্ছে আমাদের মূল কাজ, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা করতে চাচ্ছি সেই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, অর্থাৎ সেখানে সূত্র হইতে পারে, সেটার প্রক্রিয়াটা হইতে পারে, সেই প্রসেস ভ্যালুটা আমাদেরকে এক্সিকিউশন পার্টের মধ্যে দিয়ে দিতে হয়। এরপরে আমাদের ক্লোজ ব্রেস বা আমরা মেইন ফাংশন শেষে এই চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রামটা আমরা শেষ করি। এরপরে যদি আমরা আরো কোনো ফাংশন কাজ করতে যাই, সেখানে সাব প্রোগ্রাম সেকশন বা ব্যবহারকারীর নিজস্ব ফাংশন লেখার জন্য এটা ব্যবহার করে হয়ে থাকে। আর সেক্ষেত্রে ফাংশনগুলো 1, 2, 3 এভাবে অসংখ্য, অর্থাৎ অসংখ্য ফাংশন আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এখানে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে সি প্রোগ্রাম গঠন করতে গেলে আমাদেরকে এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা সেই প্রোগ্রামের এক ধাপ এগিয়ে গেলে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা একটি একক কাজ করব। একক কাজটি হচ্ছে মেইন ফাংশনের কয়টি অংশ ও কি কি তা উল্লেখ করো। দ্রুত তোমরা কাজটি করে ফেলো দেখি। আশা করি কাজটি তোমরা সুসম্পন্ন করেছো। এগুলোর আলাদা আলাদা করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ডকুমেন্ট অংশে আমরা সাধারণত লিখে থাকি, যেমন মনে করো আমরা এখানে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। এখানে আমরা এটাকে এভাবে দিয়ে দিলাম, অথবা যদি আমরা এটা এভাবে যদি না লিখে আমরা এভাবে দিই তাহলেও হবে, অর্থাৎ আমরা দুটা যদি স্ল্যাশ দিয়ে দিই তাহলেও আমাদের কাজ হয়ে যাবে। এরপরে আমরা মূলত এই দুইটা প্রক্রিয়ায় ডকুমেন্ট সেকশনটা প্রকাশ করা হয়ে থাকে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ডকুমেন্ট সেকশনটা কেন সেটা বুঝতে পেরেছো। এখন আমরা লিঙ্ক সেকশনটা নিয়ে একটু আলোচনা করি। লিঙ্ক সেকশনে include studio.h, এখানে হ্যাশ চিহ্ন আমরা ব্যবহার করি। তারপরে include conio.h। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা এখানে যতগুলো লেটার ব্যবহার করব এগুলো সবগুলো লোয়ার কেস হবে। লোয়ার কেসে আমাদেরকে লিখতে হয়, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ সি প্রোগ্রামে না হলে এখানে মূলত সি প্রোগ্রামটা কেস সেনসিটিভ। এটাকে বলা হয় কেস সেনসিটিভ, অর্থাৎ আপার কেস লোয়ার কেস যদি আমরা মিলিয়ে লিখি তাহলে সেটা আমাদের কম্পাইল করার সময় এটা আটকে যাবে, তাহলে আমরা কম্পাইল করতে পারবো না, তখন আমাদের প্রোগ্রাম আটকে যাবে, সেক্ষেত্রে আমাদের রান টাইম বেড়ে যাবে।
অর্থাৎ প্রতিটা ভুলে আমাদের রান টাইমকে বাড়িয়ে দেয়। সেই জন্য খেয়াল রাখতে হবে যেন আমরা কোনোভাবে সেটা আপার কেস না লিখে সবসময় আমাদেরকে লোয়ার কেস ইউজ করতে হবে। মূলত এটাই হচ্ছে আমাদের হেডার ফাইল। এই হেডার ফাইলের মধ্যে আমাদের সকল ডকুমেন্ট অর্থাৎ আমাদের যত রকমের কিওয়ার্ড গুলো আছে, সি প্রোগ্রাম করার জন্য যতগুলো আমাদের কিওয়ার্ড দরকার সেগুলো এখানে অ্যাসাইন করা থাকে। অর্থাৎ একটা সি প্রোগ্রাম করতে যা যা দরকার সবকিছু এগুলোর মধ্যে ইনক্লুড করা থাকে। আমরা শুধু আমাদের কাজের সময় অটোমেটিক আমাদের কাজ করার সময় এগুলো লিংক হয়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে লিংক সেকশন। অর্থাৎ এখান থেকে আমরা লিংক করে এই প্রোগ্রামের মধ্যে আমরা এখানের তথ্য সবগুলো এখানে অটোমেটিক পেয়ে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসি ডেফিনেশন সেকশনে। এখানে যাবতীয় সিম্বলিক যত ডকুমেন্ট গুলো আছে সেগুলো এখানে ডেফিনেশন সেকশনে থাকে। সেক্ষেত্রে এখানে আমরা একটু আগে দেখিয়েছিলাম হ্যাশ, ডিফাইন, স্টেপ, আর সেটা 5, 6, 7 যে কোনো একটা হইতে পারে। এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে সেখানে মূলত আমরা ডেফিনেশন সেকশনটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা আসি গ্লোবাল সেকশন। গ্লোবাল সেকশন হচ্ছে মূলত আমরা গ্লোবাল ভেরিয়েবল বা আমরা গ্লোবাল সলভ যেটাকে বলে থাকি, গ্লোবাল সলভটা এখানে আমরা ডিক্লেয়ার করব। আসলে প্রোগ্রামের মধ্যে আমরা কি করতে চাই সেটা আগে ডিক্লেয়ার করতে হয়। যেরকম আমাদের ইলেকশনে প্রার্থী হইতে হয়, প্রার্থী হইতে গেলে সে প্রার্থীতা ঘোষণা করতে হয়, ঠিক একই রকম এখানে গ্লোবাল সেকশনেও সেরকম যদি গ্লোবাল কোনো চলক থাকে তাহলে সেটাকে ডিক্লেয়ার করতে হয়। যেমন এখানে কোন টাইপের হবে, ইন্টিজার, তারপরে হলো ফ্লোট, এরকম টাইপের ফাংশন গুলো ডিক্লেয়ার করতে হয় গ্লোবাল সেকশনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি গ্লোবাল সেকশনে ডিক্লেয়ার কিভাবে করতে হয় সেটা দেখলাম। এগুলো মূলত ডিক্লেয়ারের জন্য। এরপরে হলো মেইন ফাংশন। মেইন ফাংশনটাই হচ্ছে আমাদের এখানে মূল বিষয়। মেইন ফাংশনটার মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে, মেইন ফাংশনটা শুরু হয়, আগে বলেছি ব্রেস দিয়ে, এটাকে বলা হয় ব্রেস। এটা হলো ওপেন, এটা হলো ক্লোজ। অর্থাৎ এটা শুরু স্টার্ট, এটা হচ্ছে এন্ড বা ক্লোজ। এটা এই ব্রেস দিয়ে আমাদের, অর্থাৎ এটার ভিতরে এই দুইটা ব্র্যাকেটের ভিতরে যা হবে সবগুলোই আমরা কম্পাইল করতে পারবো এবং কম্পাইল করে এখান থেকে একটা রেজাল্ট আমাদের প্রোগ্রামে বেরিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে ডিক্লারেশন পার্টের মধ্যে এখানে মূলত হয় আমাদের লোকাল, এখানে হয়ে থাকে লোকাল ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার হয়। লোকাল ভেরিয়েবলের মধ্যে যেমন আমরা লিখতে পারি এ, বি, সাম, এগুলো সব হচ্ছে লোকাল ভেরিয়েবল। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যত কিছু আমরা ডিক্লেয়ার করব সবগুলোর শেষে কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার অবশ্যই করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি মেইন ফাংশন সেকশন। মেইন ফাংশন সেকশনের মধ্যে আমাদেরকে লোকাল ভেরিয়েবল ঘোষণা করতে হবে। লোকাল ভেরিয়েবল ঘোষণা করার সময় আমরা কোন টাইপের ভেরিয়েবলটা ঘোষণা করব সেটা আমাদেরকে এখানে দেখাইতে হবে।
এরপরে আমরা কি কি ভেরিয়েবল নিতে চাচ্ছি সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। যেমন এটা ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, সেটা হচ্ছে একটি সংখ্যা, যে সংখ্যাটা অবশ্যই হবে অভগ্নাংশ, অর্থাৎ যেটা ভগ্নাংশ হবে না সেটা অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা থাকবে। আর যদি এখানে আমরা ফ্লোট নিতাম তাহলে সেটা অবশ্যই ভগ্নাংশ হতো। আর এখানে যদি কার্ড বা ক্যারেক্টার টাইপের নিতাম তাহলে সেগুলো ক্যারেক্টার টাইপের ডিক্লারেশন হতো। তাহলে আমরা এটা বুঝে গেছি ডিক্লারেশনটা, এটা মূলত হচ্ছে মেইন ফাংশনের ডিক্লারেশন। এরপরে আমরা আসি এক্সিকিউশন। এক্সিকিউশনের মধ্যে আমরা যদি মনে করি যে এই দুইটা ডিক্লেয়ার করলাম এ এবং বি, সেটাকে আমরা যোগ করব, তাহলে এখানে আমাদেরকে দেখাই দিতে হবে সাম ইকুয়াল এ প্লাস বি। তাহলে আমাদেরকে এই ফাংশন, অর্থাৎ এখানে এক্সিকিউশন ফাংশন বলা হচ্ছে, এ এবং বি কে আমরা বলতেছি যে তোমরা এই দুইটাকে যোগ করে সামের মধ্যে রাখো। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানকার মানটা অবশ্যই বাম পাশের চলকের মধ্যে জমা হবে। আমরা এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা যে চলকগুলো আমরা এখানে অপারেটর সাহায্যে অপারেন্ট এবং অপারেটর গুলো আমরা দেখাচ্ছি, সেই অপারেন্ট এখানে এ এবং বি হচ্ছে অপারেন্ট আর প্লাস হচ্ছে অপারেটর। এই অপারেন্ট এবং অপারেটর মিলে যে কাজটি, অর্থাৎ যে ফাংশনটি আমরা পাচ্ছি সেটা জমা হবে এই চলকের মধ্যে, অর্থাৎ সামের মধ্যে বাম পাশে যেটা থাকবে তার মধ্যে। এখানে সামের জায়গায় যদি সি হতো আমরা সি এর মধ্যে এগুলো জমা রাখতাম। তো মোটামুটি আমরা এক্সিকিউশনটা বুঝে গেলাম। এরপরে হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন। সাব প্রোগ্রাম সেকশনে আমি আগেও বলেছি, এখানে আমাদের ফাংশনগুলো অতিরিক্ত যদি কোনো ফাংশনের কাজ করতে হয় সেটা আমরা সাব ফাংশনে আমরা জমা রেখে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটা উদাহরণ দেখি। একটা উদাহরণের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাই। উদাহরণটা আগে লিখে নিই, এরপরে আমি বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি। আমরা আয়তক্ষেত্র ও পরিসীমা নির্ণয়ের সি প্রোগ্রাম একটা স্ট্রাকচার দাঁড় করালাম। সেখানে আমরা প্রথমে লিঙ্ক সেকশনটা এখানে দেখালাম। লিঙ্ক সেকশনটা মূলত হচ্ছে আমাদের এখানে এতটুকু, এখানে এই পুরো জায়গাটা আসলে লিঙ্ক সেকশন। এখানে মেইনের সাথে এটা লিংক করানো হয়েছে। আর এখানে ইনক্লুড studio.h এবং conio.h এগুলো আমি আগে ব্যাখ্যা করেছি। তারপরে একটু বলি, এখানে conio.h এর জন্য আমরা এখানে গেটস শব্দটা ব্যবহার করেছি, অর্থাৎ এই গেটসটা মূলত ফাংশন হচ্ছে conio.h এর ফাংশন, সেই জন্য আমাদের এখানে গেটস ব্যবহার করতে হয়েছে। যদি আমরা শুধু studio.h ব্যবহার করতাম তাহলে এখানে গেটস না লিখলেও চলতো, কিন্তু যেহেতু আমরা conio.h লিখেছি তাহলে আমাদেরকে এটা কম্পাইল করার সময় আটকে দিবে, সে কারণে আমাদেরকে এটা লিখতে হয়। এরপরে আমরা এখানে ক্লিয়ার স্ক্রিন, অর্থাৎ এই ফাংশনটা ব্যবহার করা হয় আমরা যদি পূর্বের কোনো কিছু থেকে থাকে সেটাকে মুছে দেওয়ার জন্যই আমরা ক্লিয়ার স্ক্রিন এটা ব্যবহার করে থাকি। এটা মূলত এটা ডকুমেন্টেশন সেকশন। এরপরে আমরা আসি ডিক্লারেশন সেকশনে। ডিক্লারেশন সেকশনে আমরা ডিক্লেয়ার করলাম এখানে ইন্টিজার টাইপের আমরা কি কি ডিক্লেয়ার করলাম, এল লেন্থ, ডব্লিউ ওয়াইড, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, আর এখানে প্যারামিটার হচ্ছে ফি এর ফার বা প্যারামিটার হচ্ছে পরিসীমা। আমরা এই সাইটটা কিওয়ার্ড আমরা এখানে চলক, এটা হচ্ছে চলক, একটা চলক লোকাল চলক যেটাকে স্থানীয় চলক বলা হয়, আর ওই গ্লোবাল চলককে বলা হয় আন্তর্জাতিক চলক। এখানে স্থানীয় চলক বা আমরা লোকাল চলক চারটা ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের। সেই ইন্টিজার টাইপের এগুলো ডিক্লেয়ার করার সময় আমরা এখানে দুইটা কাজ করেছি, প্রিন্টএফ দুইটা প্রিন্টএফ ব্যবহার করেছি। সেখানে স্ক্যান করার জন্য লেন্থ এবং ওয়াইডকে এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা প্রিন্টএফ এখানে প্রিন্টএফ ইউজ করছি এই কারণে, এটা মূলত আমাদেরকে এটা হচ্ছে আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন কেন? কারণ হলো আমরা যখন একটা ফাংশন তৈরি করব আমরা কোন জায়গায় সংখ্যাটা দিব,
বা কোন জায়গায় সংখ্যাটা লিখবো সেটা আমরা স্ক্রিনে খুঁজে পাবো না যদি আমরা এই প্রিন্টএফটা ব্যবহার না করি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য, শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটু মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো প্রোগ্রামকে ইউজার ফ্রেন্ডলি করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রিন্টএফ ব্যবহার করতে হবে। সেখানে আমরা দেখালাম এন্টার দ্য লেন্থ অফ রেক্টেঙ্গেল, অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রে আমরা লেন্থ, আয়তক্ষেত্র এবং পরিসীমার লেন্থ ঘোষণা করার জন্য, অর্থাৎ লেন্থটা কতটুকু দেব সে মানটা দেওয়ার জন্য আমরা মূলত এই প্রিন্টএফটা দিলাম। এরপর হলো স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ হচ্ছে যে আমরা প্রোগ্রামকে বলতেছি যে তুমি আমার লেন্থটাকে তুমি স্ক্যান করে নাও, তোমার প্রোগ্রামে নিয়ে নাও। এরপরে আবার প্রিন্টএফ দিলাম ওয়েট রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ ওয়েট হচ্ছে আমাদের সেটার আয়তক্ষেত্র এবং পরিসীমার ওয়েটটাকে আমরা এখানে সলকটার মান লেখার জন্য আমরা একটা জায়গা তৈরি করে দিলাম। এরপরে সেটাকে বলতেছি তোমরা স্ক্যান করে নাও। আমরা যদি এটা না লিখে ডাইরেক্ট যদি আমরা এখানে স্ক্যানআপ দুটো একসাথে দেখাই দিতাম কোনো সমস্যা নেই, হয়ে যেত, কিন্তু সেটা ইউজার ফ্রেন্ডলি হতো না। ইউজার ফ্রেন্ডলি করার জন্য মূলত আমাদের এই দুইটা কাজ। এরপরে আমরা যেটাকে বলতেছি এক্সিকিউশন ফাংশন, অর্থাৎ এখানে আমাদের কি কাজ হবে সেই কাজটা আমাদের একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে প্যারামিটার। এরিয়া সূত্রটা এখানে লিখলাম, প্যারামিটার সূত্রটা লিখলাম। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা খেয়াল করলে দেখবো যে প্রত্যেক সেমিকোলন আমরা ব্যবহার করে আসছি, কারণ প্রোগ্রামের শেষে সেমিকোলন যদি ব্যবহার না করি তাহলে সেটা কাজ করবে না, সেটা আমাদের কম্পাইলার অবশ্যই সেটা কম্পাইল করতে গিয়ে আটকে যাবে। এরপরের অংশ আমরা এখানে, এটা হচ্ছে আমাদের আউটপুট পেতে গেলে আমরা প্রিন্টএফ, অর্থাৎ এটা প্রিন্টএফ মূলত আউটপুট ফাংশন। আউটপুটে আমরা এখানে প্রিন্টএফ ব্যবহার করলাম এরিয়া ইজ, অর্থাৎ আমাদের এরিয়া কত হবে সেটা আমাদেরকে ডেসিমালে অর্থাৎ সংখ্যায় দেখাবে, n সংখ্যক হবে এবং সেটা এরিয়া অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেখাবে। আর প্রিন্টএফ প্যারামিটার পরবর্তীতে যেহেতু আমরা দুটো সূত্র ব্যবহার করেছি দুটো রেজাল্টই দেখাবে। দুটো রেজাল্ট দেখানোর পরে আমরা গেটস লিখছি, এই কারণে যেহেতু আমরা আগে বলেছি কোনিও স্টুডিও ডট এস দিয়েছি, যার কারণে আমাদেরকে এই ফাংশনটা লিখতে হলো, অর্থাৎ এই কিওয়ার্ডটা আমাদেরকে ব্যবহার করতে হলো। এই হলো মোটামুটি আমাদের একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার। আমরা একটা প্রোগ্রাম করেও দেখালাম। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যায়ে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। এখন আমরা যে একটা বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটা তোমাদের খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটি হচ্ছে সি প্রোগ্রামের গঠন প্রণালী উল্লেখপূর্বক উদাহরণ সহ বর্ণনা লিখে আনতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বাড়ির কাজটা খাতায় লিখে নিয়েছো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।